প্রথম কমেন্ট আমি পড়ি নাকি? শিওর। মিস্টার ক্রিয়েশন বলছেন বাংলাদেশি ক্রিকেটারদের এত বেতন কেন দেওয়া হয়, প্রায় 8 লক্ষ টাকার মতো। সেটা না, সবাই আসলে খুব বেশি বেতন পান তাও না। তাসকিন আহমেদ তাজিম হয়তো সামনে থেকে অনেক বেশি পাবেন, বাকিরা আরেকটু কম। আর ক্রিকেটারদের বেতনের বিষয়টা নিয়ে আমি সবসময় যেটা বলি যে অনেকেই ভাবে যে তাদের ট্যাক্সের টাকায় ক্রিকেটারদের বেতন দেওয়া হয়, আসলে কিন্তু না, ব্যাপারটা এরকম না। মানে ক্রিকেটাররা তাদের টাকাগুলো তারা নিজেরাই ইনকাম করেন অনেকটা, এটাই বলা যায়। এখানে জনগণের ট্যাক্স কিছু না, হয়তো তারা জনগণ খেলাটা দেখেন বলেই হয়তো এত বেশি জনপ্রিয়তা। সেটা যদি সময়ের সঙ্গে কমে যায় তাহলে হয়তো ক্রিকেটারদের বেতনটা অনেক কমবে। সময় এই মন্তব্যটা চলে আসে যে আমাদের টাকাই তো মানে পাচ্ছে, আমাদের টাকায় খেলে। ব্যাপারটা আসলে এরকম না, তারা নিজেরাই সেটা ইনকাম করে নেয়। আর এত বেতন কেন দেওয়া হয়, কারণ এত বেতনের যে ব্যাপারটা, তাদের তো মানে আমাদের নর্মালি কি বেতন কমার সম্ভাবনাটা কম, কিন্তু তাদের তো আসলে মানে কমার সম্ভাবনাটা অনেক বেশি, হুট করে কমে যেতে পারে। আপনি যদি আইসিসির কোন একটা টুর্নামেন্ট বা আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে 50 থেকে 60 কোটি বা কখনো কখনো 100 কোটি টাকাও লাভ হতে পারে। মানে জাস্ট আমি একটা টুর্নামেন্টের উদাহরণ বলছি, যে আমরা যে প্রায় বিসিবির 900 কোটি টাকা, সে 900 কোটি টাকা তো বিসিবি কামায় নাই। বিসিবি যদি কামায় সেটা ক্রিকেটারদের মাধ্যমে কামিয়েছে, বা এখানে জনগণের কোনো টাকা না। এই জন্য সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। মানে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো ক্রিকেটারদের টাকা তারাই ইনকাম করে। আপনি হয়তো দর্শক হিসেবে খেলাটা দেখেন। পরের কমেন্ট, সিয়ামাল হাসান বলছেন, আগে বলেন সাকিব ছাড়া কি বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কমে গেছে কিনা, আগে বলেন। এটা সম্ভবত আপনি যদি কোনো ক্রিকেটারকেও জিজ্ঞেস করেন, সেও মেনে নেবে যে ব্র্যান্ড ভ্যালু একটু কমে গেছে। তবে নিজেরাই পারফরমেন্স করে আবার স্টার হতে হবে কাউকে, আবার সেই ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে। আপনি এখন যদি বিজ্ঞাপনের বাজারটা দেখেন, বা বিজ্ঞাপনের বাজার এখন কি কোনো ক্রিকেটারের নতুন কোনো অ্যাড বা নতুন কোনো বিজ্ঞাপন দেখেন? কেন দেখেন না? কারণ কোন স্টার ওই অর্থে মানে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার মতো স্টার হয়তো নাই। আগে সাকিব তো প্রত্যেকদিন বিজ্ঞাপন করতো, আমরা সেসব নিয়ে কত আলোচনা সমালোচনা করেছি, এখন কেউ করে না। কারণ আসলে ব্র্যান্ড ভ্যালু আমার মনে হচ্ছে একটু কমে গেছে। পরের কমেন্টটা আপনার পড়ার কথা ইমেল। রাজীব আহমেদ বলছেন, কামিন্দু মেন্দিস এই ক্যাচটা কি আইপিএল এর সর্বকালের সেরা ক্যাচ কিনা? তবে আইপিএল ইতিহাসের সর্বকালের সেরা ক্যাচ না, তবে এবারের আইপিএল এর অন্যতম সেরা আপনি হয়তো বলতে পারেন। কারণ আইপিএল ইতিহাসে দারুণ সব ক্যাচ আমরা দেখেছি। এবি ডিভিলিয়ার্স এর ক্যাচের কথা আমার মাথায় আসছে, বিরাট কোহলির একটা দারুণ ক্যাচ ছিল, কাইরন পোলার্ডের একটা দারুণ ক্যাচ ছিল। তো কামিন্দু মেন্দিসের এই ক্যাচটা, কিংবা ওই যে ট্রেন্ট বোল্টের ওই ক্যাচটার কথা হয়তো আপনার মনে আছে, কামিন্দু মেন্দিসের এই ক্যাচটাও দারুণ ক্যাচ ছিল। এবারের আইপিএল এর সেরা অন্তত আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়, মানে একদম সর্বকালের সেরা না বলে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। পরের কমেন্টটা রিয়াদ 53, তিনি বলছেন, পঞ্চপাণ্ডবদের সবাই রঙিন জার্সি থেকে অবসর নিয়েছেন। আপনাদের যদি সুযোগ দেওয়া হয় এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে ওডিআইতে ফিরিয়ে আনতে পারবেন, তাহলে কাকে নেবেন? শুধু ওডিআই বলেছে? হ্যাঁ, শুধু ওডিআই বলেছে। কাকে ফেরাবেন? আমি অনেস্টলি চাই সাকিব আল হাসানকে আরো একবার দেখতে। মন থেকে বলছেন? ইভেন আমি তামিমকেও চাই। না, উনি শুধু একজন বলেছেন। একজন বলেছেন? আচ্ছা ঠিক আছে, ওই একজন তো আপনি তো সাকিবের নাম হয়তো বলবেন, সাকিবের নাম আমি বলে দিলাম। বলার অবশ্য যুক্তি আছে, যেহেতু ওয়ানডে ফরম্যাট বলেছেন, আর একজন অলরাউন্ডার হলে তো সুবিধাই। মাশরাফি যদি ব্যাটিংটা আরেকটু ভালো করতেন তাহলে হয়তো আমি মাশরাফিকে দিতাম, কিন্তু সাকিব যেহেতু ব্যাটিং বোলিং দুই দিক দিয়েই বেশ ভালো করেন বা ভালো করতেন, সেজন্য সাকিব আল হাসানকে নেওয়াটাই উচিত। পরের কমেন্টটা করছেন তাহসিন ইসলাম, পিএসএল এ নাহিদ রানা কতটুকু ভালো করার সম্ভাবনা রয়েছে, ও সর্বোচ্চ কত স্পিডে বল করবে বলে মনে করেন? 150 তো ছাড়বে, মানে ঘন্টায় 150 কিলোমিটারের বেশি গতিতে বল করবে। আর আমি অন্তত আশা করি নাহিদ রানা পিএসএল এ ভালো করবে, যদি শুরু থেকে সেরা একাদশে থাকে। শেষের দিকে হয় কি, আপনি একটা দুটো ম্যাচ যদি খেলেন, আপনি ওই দলের সঙ্গে ঠিকঠাক মিশতে বা তৈরি হতে অনেক বেশি সময় লেগে যাবে। ওই জেলিংটাই তো হয় না, একদম, মানে সেই জেলিংটাই হবে না। পরের কমেন্টটা শেষ কমেন্ট নেব আজকের। এইচডি রবিউল বলছেন, বিজয় যেহেতু 50 ওভারের খেলায় ভালো করছে, সেই বিবেচনায় বিজয়কে টেস্ট দলে নেওয়াকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা ঠিক যে আমরা একদম খুব রিসেন্ট দেখছি যে বিজয় ডিপিএল এ ভালো করছেন, যেটা ওয়ানডে ফরম্যাটে, কিন্তু তারপরেই তাকে আসলে জিম্বাবুয়ের সঙ্গে সেকেন্ড টেস্টে রাখা হচ্ছে। তবে লাস্ট যে এনসিএল ছিল ফার্স্ট ক্লাস, সেখানেও কিন্তু ভালো করেছে বিজয়। সেই স্ট্যাটটাও কিন্তু আমাদের আসলে মাথায় রাখতে হতে পারে, সেই বিবেচনাতেই হয়তো বা বিসিবি চিন্তা করেছে। না, আরেকটা ব্যাখ্যা আছে মৌ, এখানে 50 ওভারের ফরম্যাট হলেও বিজয় কি ধরনের ম্যাচ খেলছে, যে তিনি অনেকক্ষণ উইকেটে থেকেছেন, ইনিংসটা শেষ করে এসেছেন, মানে লম্বা সময় উইকেটে থাকার যে অভ্যাস, সেজন্যই তাকে এই টেস্ট দলে বিবেচনা করা হয়েছে, যেহেতু আপনার টপ অর্ডারের একজন ব্যাটার লাগবে, তো এই জন্যই। আর অনেকে আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছেন কি জানেন, যে আজকে মোহামেডানের সঙ্গে কার ম্যাচ জানেন?
আজকে কার ম্যাচ আমি দেখিনি। মোহামেডানের সঙ্গে আজকে হচ্ছে বিজয়ের দলের ম্যাচ। ও আচ্ছা, তো বিজয়কে যদি আপনি টেস্ট দলে নিয়ে নেন তার মানে বিজয় তো সবচেয়ে বড় হাতিয়ার তার দলের। তো মোহামেডানের বিপক্ষে তাকে খেলতে হচ্ছে না, সহজ হিসাব। আচ্ছা যাই হোক, এমন কোনো হিসাব নয়, দারুণ যুক্তি বের করতে পারে। এনামূলক বিজয় এবারে ঢাকা লিগে দারুণ করেছে বলেই বা ইনিংসটা লম্বা করেছেন বলেই তাকে ঢাকা লিগ থেকে উড়িয়ে আপাতত টেস্ট দলে চট্টগ্রামে অলরেডি তিনি পৌঁছে গেছেন। আজকে সব ঠিকঠাক থাকলে হয়তো প্র্যাকটিসও করবেন, মানে প্রথম দিনের প্র্যাকটিসে তিনি থাকবেন, আর যদি তার ভাগ্যে থাকে হয়তো দ্বিতীয় টেস্ট তিনি খেলতেও পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.